দিন 1576 খ্রিস্টাব্দে সর্বপ্রথম সার্বভৌমত্ব শব্দটি ব্যবহার করেন। সার্বভৌমত্বের গুরুত্বের কথা বলতে গিয়ে অধ্যাপক গ্যাটেল বলেন, The concept of sovereignty is the basis of modern political science. It underlies the validity of all laws and determined all international relations. আমরা প্রথমে সার্বভৌমত্বের উৎপত্তিগত অর্থ জেনে নিব। সার্বভৌমত্বের ইংরেজি প্রতিশব্দ হলো সোভরেন্টি, যা ল্যাটিন শব্দ সুপারেনাস এবং সোভরানু থেকে এসেছে। এই দুটি ল্যাটিন শব্দের অর্থ হলো সুপ্রিম অর্থাৎ প্রধান বা চূড়ান্ত। সুতরাং উৎপত্তিগত অর্থে সার্বভৌমত্ব বলতে রাষ্ট্রের চূড়ান্ত, অবাধ ও নিরঙ্কুশ ক্ষমতাকে বোঝায়। সার্বভৌমত্ব সম্পর্কে রাষ্ট্রচিন্তাবিদদের অভিমত। সার্বভৌমত্বের সংজ্ঞা দিয়ে জিন বর্ডিন বলেন, সার্বভৌমত্ব হল নাগরিক ও প্রজাদের উপর প্রযুক্ত আইনের দ্বারা অনিয়ন্ত্রিত চূড়ান্ত ক্ষমতা। Sovereignty is supreme power over citizens and subjects unrestrained by law. উইলবি বলেন, রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছাই সার্বভৌমত্ব। Sovereignty is the supreme will of the state. অর্থাৎ উইলবি বলার চেষ্টা করেছেন যে রাষ্ট্রের চূড়ান্ত বা সর্বশেষ যে ইচ্ছা, সেই ইচ্ছাটাই হচ্ছে সার্বভৌমত্ব। অধ্যাপক বার্জেস বলেন, প্রত্যেক প্রজা ও সংঘের উপর মৌলিক, চরম ও সীমাহীন ক্ষমতাকে সার্বভৌমত্ব বলে। Sovereignty is the original, absolute and unlimited power over the individual subjects and over all associations of subjects. অর্থাৎ অধ্যাপক বার্জেস বলেন, রাষ্ট্রের মধ্যে সকল প্রজা এবং সংঘের উপর চরম এবং মৌলিক ক্ষমতাই হচ্ছে সার্বভৌমত্ব। রাষ্ট্রবিজ্ঞানী ব্ল্যাকস্টোনের মতে সার্বভৌমত্ব হলো চরম, অপ্রতিরুদ্ধ, শর্তহীন এবং অসীম কর্তৃত্ব। Sovereignty is the supreme, irresistible, absolute, uncontrolled authority. অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানী ব্ল্যাকস্টোন বলার চেষ্টা করেছেন যে সার্বভৌমত্ব হচ্ছে একটি কর্তৃত্ব, যে কর্তৃত্ব অপ্রতিরুদ্ধ, চরম, অসীম এবং শর্তহীন। সার্বভৌমত্ব সম্পর্কে রাষ্ট্রচিন্তাবিদদের সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের চূড়ান্ত, স্থায়ী, অবিভাজ্য, অহস্তান্তরযোগ্য এবং সর্বজনীন ক্ষমতা। এই ক্ষমতার বলে রাষ্ট্র তার অধীন সকলকে আদেশ ও নির্দেশ দান করে এবং সকলের নিকট হতে আনুগত্য লাভ করে। অর্থাৎ সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের সেই চরম এবং চূড়ান্ত ক্ষমতা, যে ক্ষমতার বলে রাষ্ট্র অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করে এবং বাইরের আক্রমণ থেকে রাষ্ট্র নিজেকে রক্ষা করে। সার্বভৌমত্বের দুটি দিক রয়েছে, অভ্যন্তরীণ সার্বভৌমত্ব ইন্টারনাল সভরেন্টি, বাহ্যিক সার্বভৌমত্ব এক্সটার্নাল সভরেন্টি। অভ্যন্তরীণ সার্বভৌমত্ব বলতে রাষ্ট্রের সেই ক্ষমতাকে বোঝায় যা দ্বারা রাষ্ট্র তার অভ্যন্তরে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ অভ্যন্তরীণ সার্বভৌমত্বের মাধ্যমে রাষ্ট্র শান্তি শৃঙ্খলা রক্ষা করে থাকে এবং প্রত্যেকটি রাষ্ট্র শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ বাহিনী গঠন ও পরিচালনা করে থাকে। বাহ্যিক সার্বভৌমত্ব বলতে রাষ্ট্রের সেই ক্ষমতাকে বোঝায় যা দ্বারা রাষ্ট্র নিজ ভূখণ্ড রক্ষা করে এবং অন্য রাষ্ট্রের সঙ্গে স্বাধীনভাবে সম্পর্ক স্থাপন করে। অর্থাৎ এই ক্ষমতা বলে রাষ্ট্র বহিঃশক্তির নিয়ন্ত্রণ মুক্ত থাকে এবং স্বাধীনভাবে সামরিক, কূটনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক চুক্তি সম্পাদন করতে পারে।
প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব সার্বভৌমত্বের প্রকারভেদ নিয়ে। নাম সর্বস্ব ও প্রকৃত সার্বভৌমত্ব, টিটিউলার এন্ড রিয়েল সভরেন্টি। সার্বভৌম ক্ষমতা কোনো ব্যক্তির নামে পরিচালিত হলেও যখন প্রকৃতপক্ষে তার কোনো ক্ষমতা থাকে না, তখন তাকে নাম সর্বস্ব সার্বভৌমত্ব বলে। যেমন ব্রিটেনের রাজার নামে সার্বভৌম ক্ষমতা থাকলেও রাজা কোনো কার্যকর ক্ষমতা প্রয়োগ করেন না। অর্থাৎ কারো নামে যদি সার্বভৌম ক্ষমতা ব্যবহার করা হয়, তখন তাকে নাম সর্বস্ব সার্বভৌমত্ব বলে। অপরপক্ষে বাস্তবে যার দ্বারা সার্বভৌম ক্ষমতার প্রয়োগ ঘটে তাকে প্রকৃত সার্বভৌমত্ব বলে। যেমন ব্রিটেনের মন্ত্রিসভা প্রকৃত সার্বভৌম, কেননা ব্রিটেনের আইনসভা কর্তৃক অনুমোদিত ব্রিটিশ মন্ত্রিসভার কোনো সিদ্ধান্তকে রাজা অগ্রাহ্য করতে পারেন না। আইনগত ও রাজনৈতিক সার্বভৌমত্ব, লিগ্যাল অ্যান্ড পলিটিক্যাল সভরেন্টি। কোন সংস্থা বা প্রতিষ্ঠানের আইনের মাধ্যমে রাষ্ট্রের চরম ক্ষমতার প্রতিফলন ঘটলে তাকে আইনগত সার্বভৌমত্ব বলে। আইনের মাধ্যমে যে চরম ক্ষমতার প্রকাশ ঘটে তাই আইনগত সার্বভৌমত্ব। এই আইনের দ্বারা ঘোষিত আদেশ কেউ অমান্য করতে পারে না। ব্রিটেনের রাজা সমেত পার্লামেন্ট এরূপ সার্বভৌমত্বের উদাহরণ। অপরপক্ষে রাজনৈতিক সার্বভৌমত্ব বলতে আইনগত সার্বভৌমত্বের পেছনে অবস্থানকারী সেই কর্তৃপক্ষকে বোঝায় যার কর্তৃত্বকে চূড়ান্ত পর্যায়ে আইনগত সার্বভৌমত্ব আনুগত্য দিতে বাধ্য। এটি অখণ্ড প্রভাব প্রতিপত্তি সম্পন্ন জনমত যা রাষ্ট্রের চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে থাকে। একে জনগণের সার্বভৌমত্ব বলে, যা নির্বাচক মণ্ডলীর মাধ্যমে প্রকাশ পায়। সেজন্য নির্বাচক মণ্ডলীর ক্ষমতাকে রাজনৈতিক সার্বভৌমত্ব বলে। আইন অনুমোদিত ও বাস্তব সার্বভৌমত্ব, ডি জুরি অ্যান্ড ডি ফ্যাক্টো সভরেন্টি। সাধারণত যে ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন প্রণয়নের চরম ক্ষমতা ভোগ করেন তাকে আইন অনুমোদিত সার্বভৌমত্ব বলে। এ সার্বভৌমত্বের ভিত্তি হলো আইন। অপরপক্ষে আইনগত সার্বভৌমত্বের অধিকারী না হলেও রাষ্ট্রের মধ্যে জনগণ যদি কোনো ব্যক্তির আদেশ নির্দেশ মান্য করে চলে, তাহলে ওই ব্যক্তির ক্ষমতাকে বাস্তব সার্বভৌমত্ব বলে। এ সার্বভৌমত্বের ভিত্তি আইন নয়, শক্তি। সাধারণত নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলে এ ধরনের সার্বভৌমত্বের উদ্ভব হয়। জনগণের সার্বভৌমত্ব, পপুলার সোভরেন্টি। জনগণের সার্বভৌমত্বের ধারণা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তিস্বরূপ। গণতন্ত্র এ ধারণার উপর প্রতিষ্ঠিত যে চূড়ান্ত ক্ষমতার উৎস জনগণ। অষ্টাদশ শতাব্দীতে রুশো জনগণের সার্বভৌমত্বের আদর্শকে সুপ্রতিষ্ঠিত করেন। রুশোর জনসার্বভৌমত্বের মূল বক্তব্য হল জনগণের কণ্ঠস্বরই বিধাতার কণ্ঠস্বর। ভয়েস অফ দ্য পিপল ইজ দ্য ভয়েস অফ গড। তিনি সাধারণ ইচ্ছাকে সার্বভৌম ক্ষমতার চূড়ান্ত অধিকারী বলে প্রচার করেন। আমেরিকার স্বাধীনতা ঘোষণায় এবং ফরাসি বিপ্লবের ফলে রাজাকে ক্ষমতাচ্যুত করার সময় বিপ্লবীরা জনসার্বভৌমত্বের আদর্শে উদ্বুদ্ধ হয়েছিল। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা সার্বভৌমত্বের সংজ্ঞা এবং প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব সার্বভৌমত্বের বৈশিষ্ট্য নিয়ে। সার্বভৌমত্বের বৈশিষ্ট্য। সার্বভৌমত্ব মৌলিক ও চরম ক্ষমতা, অরিজিনাল অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা হচ্ছে মৌলিক ও চরম ক্ষমতা, অর্থাৎ রাষ্ট্রের মধ্যে সার্বভৌম ক্ষমতার সমকক্ষ আর কেউ নেই। এই ক্ষমতা বলে রাষ্ট্র আইন প্রণয়ন এবং আইন বলবৎ করে থাকে। সার্বভৌমত্ব সর্বজনীন, অর্থাৎ সর্বজনীনতা, ইউনিভার্সালিটি। সার্বভৌমত্ব সর্বজনীন, অর্থাৎ রাষ্ট্রের মধ্যে সকল ব্যক্তি, সংস্থা এবং প্রতিষ্ঠানের উপর সমানভাবে সার্বভৌমত্ব বিরাজমান, অর্থাৎ রাষ্ট্রের মধ্যে বসবাসকারী সকলের উপর সার্বভৌমত্বের এখতিয়ার রয়েছে, অর্থাৎ সার্বভৌমত্বের আদেশ নির্দেশ সকলকে মান্য করে চলতে হয়। অহস্তান্তরযোগ্য, ইনএলাইনেবিলিটি, অর্থাৎ
রাষ্ট্রের সার্বভৌমত্ব হস্তান্তরযোগ্য নয়। সার্বভৌমত্ব অহস্তান্তরযোগ্য। জীবদেহ থেকে যেমন তার আত্মাকে পৃথক করলে জীবদেহের কোনো অস্তিত্ব থাকে না, তেমনি রাষ্ট্র থেকে তার সার্বভৌমত্বকে যদি আলাদা করা হয় তাহলে রাষ্ট্রেরও কোনো অস্তিত্ব থাকে না। স্থায়িত্ব, পার্মানেন্স। রাষ্ট্রের সার্বভৌমত্ব স্থায়ী, অর্থাৎ রাষ্ট্র যতদিন টিকে থাকবে সার্বভৌমত্বও ততদিন টিকে থাকবে। অর্থাৎ সার্বভৌমত্ব এবং রাষ্ট্র স্থায়ী প্রতিষ্ঠান। রাষ্ট্র যেমন স্থায়ী প্রতিষ্ঠান, সার্বভৌমত্ব রাষ্ট্রের স্থায়ী উপাদান। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে শাসক নির্বাচিত হয়ে নতুন শাসক ক্ষমতা গ্রহণ করে, পুরনো শাসক বিদায় নেয়। আবার অনেক সময় দেখা যায় যে রাষ্ট্রের মধ্যে সরকারের ধরন পরিবর্তিত হয় বা সরকার পদ্ধতি পরিবর্তন হয়, কিন্তু সার্বভৌমত্ব একই রকম থাকে। সেজন্য বলা হয় রুলার্স কাম এন্ড গো, গভর্নমেন্ট অ্যান্ড ফর্মস অফ গভর্নমেন্ট চেঞ্জ, বাট সভরেন্টি সার্ভাইভস। অর্থাৎ সার্বভৌমত্ব স্থায়ী। এককত্ব, এক্সক্লুসিভনেস, অর্থাৎ রাষ্ট্রের মধ্যে সার্বভৌমত্ব একক, অর্থাৎ রাষ্ট্রের মধ্যে একটি সার্বভৌমত্ব রয়েছে। একটি রাষ্ট্রের মধ্যে একাধিক সার্বভৌমত্বকে কল্পনা করা যায় না, অর্থাৎ রাষ্ট্রের মধ্যে একটি মাত্র সার্বভৌমত্ব বা সার্বভৌম ক্ষমতা থাকে। অবিভাজ্যতা, ইনডিভিজিবিলিটি, অর্থাৎ সার্বভৌম ক্ষমতা অবিভাজ্য। সার্বভৌম ক্ষমতাকে বিভক্ত করা যায় না বা বিভাজন করা যায় না, এটা অবিভাজ্য ক্ষমতা। ব্যাপকতা, কম্প্রিহেন্সিভনেস, অর্থাৎ সার্বভৌম ক্ষমতা ব্যাপক ক্ষমতা, কম্প্রিহেন্সিভনেস, অর্থাৎ সার্বভৌমত্বের ব্যাপকতা রয়েছে। রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রীয় সীমানা বা ভূখণ্ডে সব জায়গায় সার্বভৌমত্বের এখতিয়ার রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই বৈশিষ্ট্যগুলোই সার্বভৌমত্বের বৈশিষ্ট্য। তোমরা এই বৈশিষ্ট্যগুলো মনে রাখার চেষ্টা করবে, তাহলে সার্বভৌমত্ব সম্পর্কে তোমাদের যে ধারণা সেটা পরিষ্কার থাকবে। এখন আমরা আলোচনা করব সার্বভৌমত্ব সম্পর্কে যে মতবাদ রয়েছে সেগুলো নিয়ে। সার্বভৌমত্ব সম্পর্কে দুটি মতবাদ রয়েছে, একত্ববাদ বা মনিজম। রাষ্ট্রের চরম, সীমাহীন, সর্বোচ্চ ও একক ক্ষমতাকে সার্বভৌমত্বের একত্ববাদ বলা হয়। এই মতবাদের মূল কথা হলো সার্বভৌমত্ব একমাত্র রাষ্ট্রেরই একচেটিয়া ক্ষমতা, অন্য কোনো সংঘ বা প্রতিষ্ঠানের এই ক্ষমতাতে কোনো অংশ নেই। মোট কথা, একত্ববাদ হলো রাষ্ট্রের চরম, অসীম, অবিভাজ্য ও অহস্তান্তরযোগ্য একক ক্ষমতার মতবাদ। বদিন, হবস, বেনথাম ও অস্টিন একত্ববাদের সমর্থক। অর্থাৎ এই মতবাদ অনুসারে বা এই মতবাদ রাষ্ট্রের একক, অসীম, চরম ক্ষমতাকে স্বীকার করে। অর্থাৎ রাষ্ট্রের একক, অসীম, চরম এবং চূড়ান্ত ক্ষমতাই হচ্ছে সার্বভৌমত্ব। বহুত্ববাদ, প্লুরালিজম। রাষ্ট্রের একক সার্বভৌম ক্ষমতার বিরুদ্ধে এবং রাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন সংঘের সমর্থনে প্রচারিত মতবাদকে বহুত্ববাদ বলা হয়। বহুত্ববাদের মূল কথা হলো রাষ্ট্রের অভ্যন্তরে বহুবিধ সংঘ ও সংস্থাসমূহ স্বতঃস্ফূর্তভাবে জন্মলাভ করে এবং মানুষের বিভিন্নমুখী চাহিদা পূরণ করে। এ সকল সংঘ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে। এসব কাজ করতে গিয়ে তারা সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে। সুতরাং রাষ্ট্রের হাতে সার্বভৌমত্ব একচেটিয়া ভাবে অবস্থান করে সে কথা ঠিক নয়। ক্র্যাবে, লিন্ডসে, বার্কার, লাস্কি, ম্যাকাইভার প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ বহুত্ববাদের সমর্থক। অর্থাৎ বহুত্ববাদীরা রাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন সংঘ এবং সংস্থাসমূহের যে ক্ষমতা এবং সেই ক্ষমতার যে প্রয়োগ তার পক্ষে তারা মতামত দিয়েছেন। সেই জন্য বহুত্ববাদীদের মতামত হচ্ছে যে সার্বভৌম ক্ষমতা রাষ্ট্র একা ভোগ করতে পারে না, বরং এই সকল যে সংঘগুলো রয়েছে যেগুলো মানুষের জন্য বিভিন্ন বিভিন্ন কাজ করে থাকে, সেই সংঘগুলোরও সার্বভৌম ক্ষমতার অংশীদারিত্ব রয়েছে। বহুত্ববাদীদের দ্বারা একত্ববাদের সমালোচনা। বহুত্ববাদীরা বিভিন্ন দিক থেকে একত্ববাদের সমালোচনা করেছেন। আমরা এখন সেই সমালোচনাগুলো আলোচনা করব। মেটল্যান্ড, ক্র্যাবে, লাস্কি, লিন্ডসে প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ একত্ববাদের তীব্র সমালোচনা করেছেন। সমাজের সংঘসমূহের প্রেক্ষিতে একত্ববাদের সমালোচনা। বহুত্ববাদীরা একত্ববাদের বিরুদ্ধে সমালোচনা করে বলেন, সার্বভৌম ক্ষমতা কেবল রাষ্ট্রের ক্ষমতা নয়, রাষ্ট্রের মধ্যে অন্যান্য সংস্থাগুলো স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠে এবং জনগণের জন্য কল্যাণকর কাজ করে বলে জনগণের নিকট থেকে তারাও আনুগত্য লাভ করে। আইনের পরিপ্রেক্ষিতে একত্ববাদের সমালোচনা।
একত্ববাদে আইনগত সার্বভৌমত্বকে চরম অগ্রাধিকার দেওয়া হয়েছে। লাস্কির মতে রাজনৈতিক সার্বভৌমত্বের প্রভাবে আইনগত সার্বভৌমত্ব সংকুচিত হয়ে পড়ে। একত্ববাদে সার্বভৌমের আদেশকে আইন মনে করা হয়েছে। বাস্তবে শুধু আদেশই নয়, আইন শুধু আদেশই নয়, আবেদনও বটে। তাছাড়া সমাজে বহু রীতিনীতি প্রচলিত থাকে যা আইনের মতো মর্যাদা লাভ করে। একত্ববাদে বলা হয়েছে যে মানুষ কেবল শাস্তির ভয়ে আইন মান্য করে, কিন্তু বহুত্ববাদীদের মতামত হচ্ছে মানুষ শুধু শাস্তির ভয়ে আইন মান্য করে না, বরং আইনের উপযোগিতা রয়েছে বলেই মানুষ আইন মান্য করে চলে। আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে একত্ববাদের সমালোচনা। একত্ববাদ স্বেচ্ছাচারী শাসনকে সমর্থন করে। এ ধরনের স্বেচ্ছাচার ব্যক্তির মৌলিক অধিকার এবং আন্তর্জাতিক শান্তি ও শৃঙ্খলার পরিপন্থী। বর্তমান যুগ আন্তর্জাতিকতার যুগ, সেজন্য প্রত্যেকটি রাষ্ট্রকে আন্তর্জাতিক রীতিনীতি, আন্তর্জাতিক আইন অনুসরণ করে চলতে হয়। বহুত্ববাদীরা এর পক্ষে তাদের মতামত তুলে ধরেছেন, কিন্তু একত্ববাদে আন্তর্জাতিক আইনের তেমন কোনো সমর্থন পাওয়া যায় না। প্রিয় শিক্ষার্থী, এভাবে বহুত্ববাদীরা একত্ববাদের সমালোচনা করেছে, অর্থাৎ একত্ববাদী যে মতামত সার্বভৌমত্ব সম্পর্কে, সে সম্পর্কে বহুত্ববাদীরা বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে তাদের সমালোচনা তুলে ধরেছে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব সার্বভৌমত্ব সম্পর্কে জন অস্টিনের মতবাদ, অস্টিনিয়ান থিওরি অফ সভরেনিটি। জন অস্টিন একজন ইংরেজ আইনবিদ। তার আইনশাস্ত্রের উপর বক্তৃতামালা লেকচারস অন জুরিসপ্রুডেন্স গ্রন্থটি 1832 সালে প্রকাশিত হয়। অস্টিন এক গ্রন্থে আইন ও সার্বভৌমত্ব সম্পর্কে তার ধারণা প্রকাশ করেন। সার্বভৌমত্ব সম্পর্কে জন অস্টিনের মতবাদ একত্ববাদ বা মনিজম হিসেবে পরিচিত। এই মতবাদকে আইনানুগ মতবাদ বা জুরিস্টিক থিওরি এবং পরম্পরাগত মতবাদ বা ট্র্যাডিশনাল অর ক্লাসিক্যাল থিওরিও বলা হয়। জন অস্টিন তার সার্বভৌমত্ব সম্পর্কে মতবাদ দিতে গিয়ে টমাস হবস ও জেরেমি বেন্থাম দ্বারা প্রভাবিত হয়েছেন। সার্বভৌমত্ব সম্পর্কে হবসের মতবাদ ও বেন্থামের মতবাদের মধ্যে তিনি সমন্বয় সাধন করেন। অর্থাৎ জন অস্টিন সার্বভৌমত্ব মতবাদ দিতে গিয়ে টমাস হবস এবং জেরেমি বেন্থাম দ্বারা প্রভাবিত হয়েছেন। আইন সম্পর্কে বলতে গিয়ে অস্টিন সার্বভৌমত্বের প্রসঙ্গ টেনে এনেছেন। তার মতে সার্বভৌমের নির্দেশই হলো আইন। ল ইজ দ্য কমান্ড অফ দ্য সুপ্রিম। অর্থাৎ জন অস্টিন মনে করেন যে আইনের একটি মাত্রই উৎস রয়েছে, আর সেটি হচ্ছে সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ। জন অস্টিনের মতে সার্বভৌমত্ব। প্রিয় শিক্ষার্থী, জন অস্টিন সার্বভৌমত্ব সম্পর্কে যে সংজ্ঞা প্রদান করেছেন, এখন আমরা সেই সংজ্ঞাটি দেখে নিব তিনি সার্বভৌমত্ব সম্পর্কে কি বলেছেন। জন অস্টিনের সার্বভৌমত্বের সংজ্ঞা: যদি কোনো নির্দিষ্ট ঊর্ধ্বতন মানবীয় কর্তৃপক্ষ অন্য কোনো কর্তৃপক্ষের প্রতি আনুগত্য প্রদর্শন না করে এবং সমাজের অধিকাংশের স্বভাবজাত আনুগত্য লাভ করে, তবে উক্ত সমাজে ওই নির্দিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হলো সার্বভৌম এবং উক্ত সমাজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ একটি রাজনৈতিক এবং স্বাধীন সমাজ। If a determinate human superior, not in a habit of obedience to a like superior, receives habitual obedience from the back of a given society, that determinate superior is sovereign in that society, and the society, including the superior, is a society political and independent. প্রিয় শিক্ষার্থী, আমরা যদি জন অস্টিনের সংজ্ঞাটি যদি বিশ্লেষণ করি, তাহলে সার্বভৌমত্বের অর্থাৎ জন অস্টিনের সার্বভৌমত্বের কতগুলো বৈশিষ্ট্য পাই। সেই বৈশিষ্ট্যগুলো হলো সুনির্দিষ্ট কর্তৃপক্ষ। অর্থাৎ জন অস্টিন বলার চেষ্টা করেছেন যে সার্বভৌমত্ব কোনো অনির্দিষ্ট কর্তৃপক্ষ নয়, বরং সার্বভৌমত্ব হচ্ছে একটা নির্দিষ্ট কর্তৃপক্ষ। সার্বভৌম ক্ষমতা হলো সকল অধিকারের উৎস। অর্থাৎ রাষ্ট্রের মধ্যে সকল অধিকারের উৎস হচ্ছে সার্বভৌম ক্ষমতা। চরম অসীম ক্ষমতা: জন অস্টিনের সার্বভৌমত্বের ব্যাখ্যা অনুসারে তিনি সার্বভৌমত্বকে চরম এবং অসীম ক্ষমতা হিসেবে উল্লেখ করেছেন। তিনি তার সংজ্ঞায় উল্লেখ করেছেন ঊর্ধ্বতন মানবীয় কর্তৃপক্ষ। জনগণের আনুগত্য: জন অস্টিন তার সার্বভৌমের সংজ্ঞায় বলেছেন যে সার্বভৌম ক্ষমতা জনগণের কাছ থেকে স্বভাবগত আনুগত্য পেয়ে থাকে, অর্থাৎ জনগণ স্বভাবগতভাবেই সার্বভৌমত্বের প্রতি আনুগত্য প্রকাশ করে। সার্বভৌমের আদেশই হলো আইন। জন অস্টিন তার সার্বভৌমত্বের প্রসঙ্গ আলোচনা করার পূর্বেই আইন সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন যে ল ইজ দ্য কমান্ড অফ দ্য সোভরিন, অর্থাৎ সার্বভৌম কর্তৃপক্ষের আদেশই হলো আইন।
অবিভাজ্য, অর্থাৎ ডিটারমিনেট বলেছেন, অর্থাৎ জন অস্টিন সার্বভৌমত্বকে নির্দিষ্ট বলেছেন। সুতরাং জন অস্টিনের ব্যাখ্যা অনুসারে সার্বভৌমত্ব হচ্ছে অবিভাজ্য। অস্তিত্ব, জন অস্টিন মনে করেন সার্বভৌমত্ব কেবল স্বাধীন এবং রাজনৈতিক সমাজেই বিদ্যমান থাকে, অর্থাৎ সার্বভৌমত্বের অস্তিত্ব দেখা যায় স্বাধীন এবং রাজনৈতিক সমাজে। আইনগত সংস্থা, জন অস্টিন সার্বভৌমত্বকে একটি আইনগত সংস্থা হিসেবে অভিহিত করেছেন, অর্থাৎ জন অস্টিনের মতে সার্বভৌমত্ব হচ্ছে একটি আইনগত সংস্থা। যেহেতু জন অস্টিন মনে করেন যে সার্বভৌমত্ব যেহেতু সার্বভৌমের আদেশে যেহেতু আইন, সেই জন্য সার্বভৌমত্ব হচ্ছে একটি আইনগত সংস্থা। অধ্যাপক লাস্কির মতে অস্টিনের সার্বভৌমত্বের মতবাদের তিনটি বিশেষ তাৎপর্য রয়েছে। রাষ্ট্র আইন অনুসারে সংগঠিত একটি সংস্থা, যেখানে নির্দিষ্ট কর্তৃত্ব সমগ্র ক্ষমতার উৎস। এর রাষ্ট্রীয় কর্তৃত্ব বা সার্বভৌমত্ব সম্পূর্ণ অপ্রতিহত, এটি কোনো কিছু দ্বারা সীমাবদ্ধ নয়। তাই রাষ্ট্রীয় কর্তৃত্ব অন্যায়ভাবে, অনৈতিকভাবে ও অযৌক্তিকভাবে কাজ করতে পারে, তার বিরুদ্ধে কোনো বাধা প্রদান বা বিধি প্রণয়ন করা যায় না। সার্বভৌম শক্তির আদেশই হলো আইন, এটি অমান্য করলে আইনানুগ শাস্তির ব্যবস্থা করা হয়। অস্টিনের সার্বভৌমত্ব মতবাদ নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ অস্টিনের সার্বভৌমত্ব মতবাদের সমালোচনা রয়েছে। এবার আমরা অস্টিনের সার্বভৌমত্বের মতবাদের সমালোচনাগুলো আলোচনা করব। রাজনৈতিক সার্বভৌমত্বকে উপেক্ষা, অর্থাৎ অস্টিনের সার্বভৌমত্ব মতবাদে রাজনৈতিক সার্বভৌমত্বকে উপেক্ষা করা হয়েছে। অস্টিন আইনগত সার্বভৌমত্বকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন এবং রাজনৈতিক সার্বভৌমত্বকে তিনি উপেক্ষা করেছেন। অপ্রতিহত ক্ষমতার ধারণা ঠিক নয়। অস্টিনের সার্বভৌমত্বের মতবাদে অপ্রতিহত ক্ষমতার কথা বলা হয়েছে, কিন্তু অপ্রতিহত ক্ষমতার ধারণা ঠিক নয়। রাষ্ট্রের মধ্যে বা রাষ্ট্র আইন অনুসারে পরিচালিত হয়, বা সার্বভৌম ক্ষমতাও আইন অনুসারে বা সার্বভৌম ক্ষমতা আইনের দ্বারা সীমিত। আইন সম্পর্কিত ধারণা ভ্রান্ত। অস্টিনের সার্বভৌমত্বের মতবাদে বলা হয়েছে যে সার্বভৌম কর্তৃপক্ষের আদেশই হচ্ছে আইন, এবং আইন মান্য করার কারণ হিসেবে বলা হয়েছে যে মানুষ শাস্তির ভয়ে আইন মান্য করে। কিন্তু বাস্তবে আমরা জানি যে আইনের একমাত্র উৎস সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ নয়, আইনের অনেক উৎস রয়েছে। প্রত্যেকটি রাষ্ট্রেই প্রচলিত রীতিনীতি, প্রথা, যেগুলো আইনের মর্যাদা লাভ করে থাকে, সেগুলো আইন হিসেবে গণ্য হয়। আবার আমরা লক্ষ্য করি যে মানুষ শুধু শাস্তির ভয়ে আইন মান্য করে চলে না, বরং মানুষ অনেক সময় দেখা যায় যে উপযোগিতার কথা বিবেচনা করে, অর্থাৎ আইন মান্য করলে যেহেতু উপযোগ পাওয়া যায়, সেজন্য মানুষ আইন মান্য করে। এদিক থেকে অস্টিনের মতবাদকে সমালোচনা করা হয়েছে। গণতান্ত্রিক আদর্শের পরিপন্থী, গণতান্ত্রিক আদর্শের পরিপন্থী বলা হয়েছে। অস্টিনের সার্বভৌম মতবাদে বলা হয়েছে ঊর্ধ্বতন মানবীয় কর্তৃপক্ষ, কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ঊর্ধ্বতন অধস্তনের কোনো স্থান নেই, অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায় সকলেই রাজনৈতিক সমান অধিকার ভোগ করে থাকে। বহুত্ববাদীদের সমালোচনা, বহুত্ববাদীরা বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে সমালোচনা করেছেন। যেমন বহুত্ববাদীরা বলার চেষ্টা করেছেন যে রাষ্ট্রের মধ্যে যে বিভিন্ন সংঘ বা সংস্থা রয়েছে, সেই সংঘ বা সংস্থাগুলোর কিছু ক্ষমতা রয়েছে, আর সেই সংঘগুলো যেহেতু মানুষের জন্য অনেক কাজ করে এবং মানুষ সেগুলোর প্রতি স্বভাবগতভাবে কিছুটা হলেও আনুগত্য প্রকাশ করে, সেভাবে বহুত্ববাদীরা আইনি দৃষ্টিভঙ্গিতে, আন্তর্জাতিক রীতিনীতির দৃষ্টিভঙ্গিতেও বহুত্ববাদীরা অস্টিনের মতবাদকে সমালোচনা করেছেন। এটা প্রতিক্রিয়াশীল, অর্থাৎ সার্বভৌম ক্ষমতা চরম বা অসীম ক্ষমতার অধিকারী হলে অনেক সময় এটা ব্যক্তি স্বার্থের পরিপন্থী কাজ করতে পারে, সেই জন্য অনেকেই মনে করেন যে এটা প্রতিক্রিয়াশীল এই মতবাদ। আন্তর্জাতিক আইন ও রীতিনীতিকে উপেক্ষা, অর্থাৎ এই মতবাদে আন্তর্জাতিক আইন ও রীতিনীতিকে উপেক্ষা করা হয়েছে। বর্তমান আন্তর্জাতিকতার যুগে আন্তর্জাতিক রীতিনীতি আইনকে উপেক্ষা করে কোনো রাষ্ট্রই চলতে পারে না, কিন্তু অস্টিনের মতবাদে আন্তর্জাতিক আইন ও রীতিনীতিকে উপেক্ষা করা হয়েছে। এগুলো ছিল অস্টিনের মতবাদের সমালোচনা। অস্টিনের সার্বভৌমত্ব মতবাদের সমালোচনা থাকা সত্ত্বেও বলা যায় যে অধিকাংশ ক্ষেত্রে এই মতবাদ ভুল ব্যাখ্যা দ্বারা প্রভাবিত। বস্তুত সার্বভৌম শক্তির পশ্চাতে জনগণের স্বভাবজাত আনুগত্যের সমর্থনের কথা বলে অস্টিন কার্যত সার্বভৌমত্বকে জনগণের সম্মতির উপর ভিত্তিশীল করে গড়ে তোলেন। তবে অস্টিন আইনগত সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক সার্বভৌমত্বকে উপেক্ষা করেছেন। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা সার্বভৌমত্ব সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা এই আলোচনা থেকে তোমরা উপকৃত হবে এবং সার্বভৌমত্ব সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হবে। এখন আমরা আলোচনা করব আমাদের আজকের আলোচনার শেষ আলোচনার বিষয়, জাতীয়তা, ন্যাশনালিটি নিয়ে। বহুদিন ধরে ঐতিহাসিক বিবর্তনের ফলে
আমরা সম্প্রদায়গত যে জীবনে এসে পৌঁছেছি তাকে বলা হয় জাতীয় সম্প্রদায়। এই জাতীয় সম্প্রদায়ের দুটি দিক আছে, সামাজিক ও রাজনৈতিক। সামাজিক দিক থেকে জাতীয় সম্প্রদায়কে বলা হয় জাতীয় সমাজ এবং রাজনৈতিক দিক থেকে তা জাতিরাষ্ট্র বলে অভিহিত হয়। জাতিরাষ্ট্রের ভাব বা আদর্শকে বলা হয় জাতীয়তা। জাতীয়তার উৎপত্তিগত অর্থ। জাতীয়তার ইংরেজি প্রতিশব্দ ন্যাশনালিটি। শব্দটি ল্যাটিন শব্দ ন্যাশিও এবং ন্যাচাস থেকে উদ্ভব হয়েছে, যার অর্থ হলো বর্ণ অর্থাৎ জন্ম। সুতরাং উৎপত্তিগত অর্থে জাতীয়তা বলতে বোঝায় একই বংশোদ্ভূত জনসমষ্টি। কোন জনসমষ্টির মধ্যে ভৌগোলিক সান্নিধ্য, ভাষা, রীতিনীতি, ধর্ম, ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সভ্যতা ইত্যাদির অভিন্নতা থাকার ফলে তাদের মধ্যে একাত্মতার সৃষ্টি হয়। এই একাত্মতা বোধের বহিঃপ্রকাশ হলো জাতীয়তা। অর্থাৎ জাতীয়তা হলো মানুষের মানসিক চেতনা বা মানসিক ঐক্যবোধের অভিব্যক্তি স্বরূপ। জাতীয়তাকে বলা হয় রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজ। জাতীয়তা সম্পর্কে রাষ্ট্রচিন্তাবিদদের অভিমত। হ্যান্স কোহেনের মতে জাতীয়তা মূলত এক প্রকার মানসিক অবস্থা, এক প্রকার চেতনা। Nationalism is the first and foremost a state of mind, an act of consciousness. অধ্যাপক লাস্কি বলেন, জাতীয়তা এক প্রকার মানসিক ধারণা। The idea of nationality is spiritual in character. প্রফেসর জিমার্নের মতে কোন জনসমাজের মধ্যে ঐক্যের অনুভূতি দেখা দিলেই তা জাতীয়তায় পরিণত হয়। If a people feels itself to be nationality, it is a nationality. অধ্যাপক গার্নার বলেন, জাতীয়তা হলো বংশগত বা অন্যান্য ঐক্যের বন্ধনে আবদ্ধ একটি জনসমষ্টি। এ সকল সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে জাতীয়তাবাদ হলো কোন জনসমাজের মধ্যকার মানসিক অনুভূতি ও পারস্পরিক বন্ধনের চেতনা। এর ফলে তারা নিজেদেরকে অভিন্ন সত্তার অধিকারী এবং অন্যদের থেকে স্বতন্ত্র বলে মনে করে। এখন আমরা আলোচনা করব জাতীয়তার উপাদান নিয়ে। ভৌগোলিক সান্নিধ্য। ভৌগোলিক সান্নিধ্য জাতীয়তার অন্যতম উপাদান। দীর্ঘদিন একটি জনসমাজ যদি কোনো একটি ভূখণ্ডে বসবাস করে তাহলে তাদের মধ্যে ঐক্যবোধ বা একাত্মতা গড়ে ওঠে, তখন তাদের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত হয়। অর্থাৎ ভৌগোলিক সান্নিধ্য জাতীয়তার অন্যতম উপাদান। তবে অনেক সময় দেখা যায় যে কোনো একটি নির্দিষ্ট জায়গায় বসবাস না করেও কোনো একটি জাতি জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হতে পারে। যেমন ইহুদিরা বিভিন্ন জায়গায় বসবাস করলেও পরবর্তীতে যখন ইসরায়েলে বসবাস শুরু করে তখন তারা কিন্তু একটি জাতিতে বা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়েছিল। বংশগত ঐক্য, রেসিয়াল ইউনিটি, অর্থাৎ বংশগত ঐক্য থাকলে জনগণের মধ্যে যদি বংশগত ঐক্য থাকে তাহলেও তাদের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত হতে পারে বা জাতীয়তা গড়ে উঠতে পারে। একই বংশের মানুষ যদি দীর্ঘদিন একত্রে বসবাস করে তাহলে তাদের মধ্যে একটি জাতীয়তাবোধ জন্ম নেয় বা জাতীয়তার উদ্রেক হয়। তবে অনেক সময় দেখা যায় যে বংশগত ঐক্য না থাকলেও জাতি গঠন বা জাতীয়তা গড়ে উঠতে পারে। যেমন আমরা বলতে পারি যে আমেরিকায় বিভিন্ন বংশের মানুষ বসবাস করেও তারা কিন্তু একটি জাতিতে পরিণত হয়েছে। ভাষাগত ঐক্য। ভাষাগত ঐক্য জাতীয়তার অন্যতম একটি উপাদান। অর্থাৎ একই ভাষাভাষী জনগোষ্ঠী দীর্ঘদিন একত্রে বসবাস করলে তাদের মধ্যে একটা ঐক্য প্রতিষ্ঠিত হয় এবং জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়। আবার দেখা যায় অনেকেই মনে করেন যে ভাষাগত ঐক্য থাকতেই হবে জাতীয়তার জন্য, তেমনটি নয়। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে ভারতে বিভিন্ন ভাষাভাষী মানুষের বসবাস থাকা সত্ত্বেও সেখানে কিন্তু একটি জাতীয়তাবোধ গড়ে ওঠে। ধর্মগত ঐক্য। ধর্ম অনেক সময় কমন ল্যাঙ্গুয়েজ, কমন রিলিজিয়ন, অর্থাৎ ধর্মগত ঐক্য অনেক সময় জাতীয়তাবোধ সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে। অর্থাৎ একই ধর্মের বিধিবিধান অনুসরণ করে দীর্ঘদিন যদি মানুষ বসবাস করে তাহলে তাদের মধ্যে একটা ঐক্যবোধ তৈরি হতে পারে বা জাতীয়তার উদ্ভব হতে পারে। সুতরাং ধর্মগত ঐক্য জাতীয়তাবোধের অন্যতম একটি উপাদান। তবে অনেকেই মনে করেন যে ধর্মগত ঐক্য না থাকলেও জাতীয়তাবোধ জন্ম নিতে পারে, অর্থাৎ জাতীয়তা গড়ে উঠতে পারে। রাজনৈতিক ঐক্য, পলিটিক্যাল ইউনিটি, অর্থাৎ মানুষের রাজনৈতিক চেতনা বা রাজনৈতিক ঐক্য অনেক সময় জাতীয়তাবোধের অন্যতম উপাদান হিসেবে গণ্য হয়। আমরা জানি যে একই রাজনৈতিক আদর্শে যারা বিশ্বাসী এবং যারা একত্রে বসবাস করে তাদের মধ্যে জাতীয়তাবোধ তৈরি হয় বা জাতীয় ঐক্যবোধ তৈরি হয়। সুতরাং জাতীয় রাজনৈতিক ঐক্য জাতীয়তার একটি অন্যতম উপাদান। অর্থনৈতিক সমস্যার্থ, কমন ইকোনমিক ইন্টারেস্ট, অর্থাৎ কোনো একটি জনসমষ্টির মধ্যে যদি কোনো সাধারণ অর্থনৈতিক স্বার্থ থাকে
তাহলেও তাদের মধ্যে জাতীয়তাবোধ জন্ম নিতে পারে বা জাতীয়তার উদ্রেক হতে পারে। অর্থাৎ মানুষের অর্থনৈতিক স্বার্থ যদি একরকম থাকে তাহলে তাদের মধ্যে সেই জাতীয়তাবোধ জন্ম নিতে পারে। কৃষ্টিগত অক্ষ, কমন কালচার, অর্থাৎ একই কৃষ্টি বা সংস্কৃতির অধিকারী মানুষের মধ্যে জাতীয়তাবোধ তৈরি হতে পারে। অর্থাৎ কোনো একটি জনগোষ্ঠীর মধ্যে যদি কৃষ্টিগত মিল থাকে তাহলে তাদের মধ্যে জাতীয়তাবোধ তৈরি হতে পারে। ইতিহাস ও ঐতিহ্যের অক্ষ, অর্থাৎ কমন হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ, একই ঐতিহাসিক ঐতিহ্য বা ঐতিহ্যের ইতিহাস বা ঐতিহ্যের দিক থেকে যদি মিল থাকে বা তাহলেও জনসমষ্টির মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত হতে পারে বা জাতীয়তা সৃষ্টি হতে পারে। মানসিক বা ভাবগত ঐক্য, সাইকোলজিক্যাল অর স্পিরিচুয়াল ইউনিটি। জাতীয়তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মানসিক বা ভাবগত ঐক্য। উপরে আমরা যে আলোচনা করলাম যে উপাদানগুলো নিয়ে, ভৌগোলিক সান্নিধ্য, বংশগত ঐক্য, ভাষাগত ঐক্য, অর্থনৈতিক সমস্যার্থ, রাজনৈতিক ঐক্য, ধর্মগত ঐক্য, কৃষ্টিগত ঐক্য, ইতিহাস ও ঐতিহ্যের ঐক্য, এই উপাদানগুলোর দিক থেকে যদি মিল নাও থাকে কিন্তু মানুষের একটি জনসমষ্টির মধ্যে যদি মানসিক ভাব বা চেতনাগত যদি মিল থাকে তাহলেও তাদের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত উদ্রেক হতে পারে, জাতীয়তার জন্ম নিতে পারে। সেজন্য বলা হয় যে জাতীয়তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মানসিক চেতনা বা ভাবগত ঐক্য, এবং এই মানসিক চেতনা বা ভাবগত ঐক্য অন্যান্য উপাদানের অমিল থাকলেও এই ভাবগত ঐক্য বা মানসিক যে চেতনা সেই চেতনা বা ঐক্যের মাধ্যমে একটি জনসমষ্টির মধ্যে জাতীয়তার উদ্রেক হতে পারে, জাতীয়তাবোধ জন্ম নিতে পারে। প্রিয় শিক্ষার্থী, এগুলো জাতীয়তার উপাদান, এগুলো হলো জাতীয়তার উপাদান। আমরা এই উপাদানগুলো আলোচনা করলাম। জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য। এখন আমরা আলোচনা করব জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য। জাতীয়তা, জাতি। জাতীয়তা এক ধরনের মানসিক চেতনা। জাতি একটি সক্রিয় বাস্তব রাজনৈতিক চেতনা। রাজনৈতিক সংগঠন অনুপস্থিত এবং জরুরি নয়। জাতিতে রাজনৈতিক সংগঠন বর্তমান এবং অত্যাবশ্যক। জাতীয়তা খুব বেশি সুসংহত বা স্বাধীন নাও হতে পারে। জাতি সুসংহত বা স্বাধীন কিংবা স্বাধীনতা সংগ্রামে লিপ্ত। অভিন্ন ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, মানসিক পক্ষানুভূতি জাতীয়তা গঠনের পূর্বশর্ত। জাতি গঠনের পূর্বশর্ত জাতীয়তাবোধ ও স্বাধীনতা। অনেকগুলো চেতনা প্রাথমিক অবস্থা জাতীয়তা, আর জাতি এসব চেতনার ক্রিয়া প্রতিক্রিয়ার ফল। জাতীয়তা একটি বোধের সমন্বয়। জাতি একটি সংগঠিত আদর্শ। জাতীয়তা প্রাথমিক অবস্থা, জাতি একটি পরিণত অবস্থা। জাতীয়তা হচ্ছে জনসমাজ প্লাস রাজনৈতিক চেতনা, আর জাতি হচ্ছে জাতীয়তা বুদ্ধি উদ্বুদ্ধ জনসমাজ প্লাস রাজনৈতিক সংগঠন ও স্বাধীনতা। এতক্ষণ আমরা আলোচনা করলাম জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য। তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করবে। এখন আমরা আলোচনা করব জাতীয়তাবাদ কি সভ্যতার প্রতি হুমকি স্বরূপ এই বিষয়ে। জাতীয়তাবাদের দুটি রূপ রয়েছে, স্বাভাবিক রূপ নর্মাল ফর্ম, বিকৃত রূপ পারভার্টেড ফর্ম। স্বাভাবিক রূপ, এই জাতীয়তাবাদ জাতিকে ঐক্যবদ্ধ এবং দেশপ্রেমী উদ্বুদ্ধ করে। এই আদর্শ দেশ ও জনগণের সাথে আত্মত্যাগে ব্যক্তিকে অনুপ্রাণিত করে। জাতীয়তাবাদের এই রূপটি জাতিসমূহের মধ্যে সংঘাত সংঘর্ষের আশঙ্কা দূর করে এবং সৃষ্টি করে সহযোগিতা ও সম্প্রীতির সম্পর্ক। এই জাতীয়তাবাদের মূল কথা হলো নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও, লিভ অ্যান্ড লেট লিভ আদার্স। জাতীয়তার বিকৃত রূপ, বিকৃত জাতীয়তাবাদ অন্ধ আবেগ উন্মাদনার সৃষ্টি করে, ফলে দেশ ও জাতির সবকিছুকেই এই জাতীয়তাবাদ উৎকৃষ্ট মনে করে। সুতরাং জাতীয়তাবাদের মধ্যে যদি এ ধরনের অন্ধ আবেগ ও উন্মাদনার সৃষ্টি হয় তখন তা উগ্র জাতীয়তাবাদে পরিণত হয়। এই উগ্র জাতীয়তাবাদ সভ্যতার বিকাশকে বাধাগ্রস্ত করে। তাই বলা যায় যে জাতীয়তাবাদ সভ্যতার প্রতি বাধা নয়, বরং বিকৃত বা উগ্র জাতীয়তাবাদই সভ্যতার প্রতি হুমকি স্বরূপ। বিকৃত জাতীয়তাবাদ কিভাবে সভ্যতার প্রতি হুমকি স্বরূপ সেগুলো আমরা এখন আলোচনা করব। বিকৃত জাতীয়তাবাদ সভ্যতার সংকট তৈরি করে, অর্থাৎ সভ্যতার বিকাশে এই জাতীয়তাবাদ বাধা প্রদান করে। সাম্রাজ্যবাদের আশঙ্কা, অর্থাৎ বিকৃত বা উগ্র জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদ সৃষ্টিতে ইন্ধন যোগায়। আমরা যদি উদাহরণ হিসেবে বলি তাহলে বলতে পারি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার এই উগ্র জাতীয়তাবাদী বা বিকৃত জাতীয়তাবাদের বিশ্বাসী হয়েই সারা বিশ্বকে শাসন করার বাসনা পোষণ করেছিলেন। অন্যায়ের উৎস এই বিকৃত জাতীয়তাবাদ, অন্যায়ের উৎস অনেক সময় দেখা যায় যে বিকৃত জাতীয়তাবাদের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কোনো একটি শক্তিশালী জাতি দুর্বল জাতির উপর নানা ধরনের অন্যায়
শাসন চাপিয়ে দিতে পারে। সুতরাং এই জাতীয়তাবোধ অন্যায়ের উৎস, বিকৃত জাতীয়তাবাদ অন্যায়ের উৎস। অগণতান্ত্রিক, এই জাতীয়তাবাদ অগণতান্ত্রিক। এই জন্যই অনেক সময় দেখা যায় এই উগ্র জাতীয়তাবাদ অনেক সময় গণতান্ত্রিক যে চেতনা, গণতান্ত্রিক যে আদর্শ, সেই আদর্শের পরিপন্থী কাজ করে অনেক সময়। বিশ্ব শান্তির বিরোধী এই উগ্র জাতীয়তাবাদ বিশ্ব শান্তির বিরোধী। আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ ছিল এই বিকৃত জাতীয়তাবাদ বা উগ্র জাতীয়তাবাদ, এবং বিশ্ব শান্তির প্রতিষ্ঠার পথে প্রায়ই এই উগ্র জাতীয়তাবাদ বাধা প্রদান করে, সংকীর্ণতার সৃষ্টি করে। এই উগ্র জাতীয়তাবাদ সংকীর্ণতার সৃষ্টি করে, অর্থাৎ উগ্র জাতীয়তাবাদ বা বিকৃত জাতীয়তাবাদে বিশ্বাসী যারা করে, তারা বাইরের কোনো বিষয় বা বাইরের কোনো সভ্যতা বা বাইরের শিক্ষা বা বাইরের কোনো আদর্শ রাষ্ট্রে প্রবেশ করুক, এটা যারা উগ্র জাতীয়তাবাদে বিশ্বাস করে তারা দিতে চায় না বা প্রবেশ করতে বাধা প্রদান করে। সেই জন্য তাদের মধ্যে একটা সংকীর্ণতার সৃষ্টি হয়। সুতরাং আমরা জাতীয়তাবাদের যে আমরা বলে থাকি, যে আমরা শুনে থাকি যে জাতীয়তাবাদ সভ্যতার প্রতি হুমকি স্বরূপ, সত্যি বলতে কি জাতীয়তাবাদ সভ্যতার প্রতি হুমকি স্বরূপ না, বরং বিকৃত বা উগ্র জাতীয়তাবাদ সভ্যতার প্রতি হুমকি স্বরূপ। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করলাম সার্বভৌমত্ব এবং জাতীয়তা নিয়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আজকের এই আলোচনার মাধ্যমে তোমরা উপকৃত হবে। আজকে যে আমরা আলোচনা করলাম, সেই আলোচনার জন্য তোমাদের জন্য কতগুলো রেফারেন্স বই রয়েছে। তোমরা এই বইগুলো অনুসরণ করবে বা অনুসরণ করে তোমরা এই সম্পর্কে আরো ভালো জানতে পারবে আশা করি। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করছি। ধন্যবাদ সকলকে।